তাকে একটা ফোন করতে পারতেন না? এখন এই ফোন না করা, ফোন করতে কয় টাকা খরচ হইতো? এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো 3.5 কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের। খালি 3.5 কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে। এবং আমার তো কেন যেন মনে হয় আগামী বিএনপির সঙ্গে আগামী মিটিং এ মাহফুজ আলমকে এনে বসানো হবে। জি, দেখি বলা হবে প্রকারান্তরে তুমি যা চাও ওটাকে আমি পাত্তাই দিই না। ডক্টর ইউনূস কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরেন নাই। খুশি হওয়ার কিছু নাই রে ভাই, ওইটা পড়ে দেখেন আপনি। উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। উনি বলেছেন এইগুলি করা গেলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, আমাকে হরলিক্স দিতে হবে এবং সেটা কলা দিয়ে মিশাই দিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তাহলে বাচ্চা হওয়ার সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার সম্পন্ন করা, নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু। তবে বর্তমান সরকার সে পথে হাঁটছে না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। এক দলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া অশনির সংকেত বলেও মনে করেন এনসিপি নেতারা। তাহলে শান্তি আসলো? একটা বিষয় হচ্ছে তারও একটা রাজনৈতিক দল, এনসিপির রাইট আছে এই মিটিং সম্পর্কে তার রিয়াকশন, তার পজিশন, স্টেটমেন্ট জাতির কাছে বলার। কিন্তু এখানে স্টেটমেন্ট যেটা পড়েছি এখানে কোনো সিদ্ধান্ত আসে নাই। এপ্রিলের ইলেকশন ডেডলাইন পরিবর্তনও করা হয়নি। সংস্কার, বিচার, নির্বাচনের যে সমন্বিত ম্যান্ডেট এবং সেগুলো নিয়ে যে কাজ চলছে সে কাজকে ছোট করা, ন্যারো করে নিয়ে আসা, শ্রিঙ্ক করবারও কোনো একটা দলের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা বদলায় ব্যাপারটা তাও না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তার মতটা গুরুত্ব পাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর মানে এটা না যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মতামত নেওয়া হচ্ছে না অথবা বসা হচ্ছে না। আপনি জানেন যে ঐক্যমত কমিশনের সাথে ইতিমধ্যে সিরিজ অফ মিটিং হচ্ছে এবং এই মিটিংগুলো কিন্তু কালেকটিভলি হচ্ছে। বড় দলকে প্রায়োরিটি দিয়ে এই মিটিংগুলো হচ্ছে না, কালেকটিভলি সবাই বসছে, আমরা একই ফোরামে বসে ইস্যু ভিত্তিক, এজেন্ডা ভিত্তিক আলোচনা হচ্ছে। এবং এই আলোচনাটাই হচ্ছে একটা ঐক্যমতের জায়গায় যাবে, যেখান থেকে রোডম্যাপ, বাস্তবায়নের পদ্ধতি, প্রক্রিয়া, সময় এবং জুলাই ঘোষণা সবকিছুটা একসাথে যাচ্ছে। এবং সেই দিকে আমি দেখতে পাচ্ছি যে কালেকটিভলি আমরা যাচ্ছি। এবং এখানে কিছু ঝামেলা আছে, এখানে কিছু চ্যালেঞ্জেস আছে, মাঝে মধ্যে একটু হোঁচট খায় মনে হয়, কোনো কোনো বিষয়ে আমরা খুব দ্রুত একমত হতে পারছি, কোনো কোনোটাতে পারছি না। গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কারের এই যে লম্বা পথ, একটা জিনিস আমাদেরকে জাতীয় আকারে মাথায় রাখতে হবে যে সব বিষয়ে অতি দ্রুততম সময়ে আমরা একমত হইতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না। আপনি দেখেন যে বিশ্বযুদ্ধের ঘটনা দেখেন, শুরু হইল কি দিয়ে? ছোটখাটো বিষয়। পোল্যান্ডের সাথে হিটলারের ঝামেলা হয়েছে, কিছু কথা বলছে শুনে নাই, ডেনজিগ করিডোর দিয়ে দেশ দখল করে ফেলছে। পোল্যান্ড এমন একটা দেশ দখল করা যায়, মানে সীমান্তের ভিতর থেকে ঢুকে গেছে আর কি, ভিতরে ঢুকে দেশ দখল করে ফেলছে। তো এখন এই ছোট্ট বিষয়টার সমাধান করতে হইল প্রায় 10 কোটি মানুষকে মারা যাওয়ার পরে। এখন এই বিষয়টা আলোচনার টেবিলে বসলে কিন্তু আরো 2 বছর আগে, 5 বছর আগে সমাধান হয়ে যেত। আমাদের এখানে সুবিধার জায়গাটা হচ্ছে কন্টিনিউ আলোচনাটা হচ্ছে, আলাপটা চলছে, তর্কটা চলছে, আমরা কন্টিনিউ বসছি এবং বসার পরিবেশটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এনশিওর করছে। আপনি দেখবেন যে কোনো সময় যে কোনো বড় দলের নেতারা কিন্তু চাইলেই অ্যাক্সেস পাচ্ছে, মিটিং করছে। ছোট দলগুলো আবার এটা নিয়ে কমপ্লেইনও করছে যে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তখন ছোট দলগুলোর সাথেও কিন্তু কালেকটিভলি বসা হচ্ছে। অতএব আমি যেখানে আশাবাদের জায়গা সেটা হচ্ছে যে আমাদের কমন জায়গাতে আমরা আসলে ঠিকমতো আছি, এক জায়গাতে আছি। অতএব রাজনৈতিক দলের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যে হিস্টোরিক রোলটা প্লে করেছেন, শুধু নির্বাচন না, আমরা আশা করব সংস্কার এবং বিচারের ব্যাপারেও এরকম ডমিনেন্ট স্টেটমেন্ট, পজিশনগুলো বারবার আসা দরকার। তা না হলে এই ভুল বোঝাবুঝিটা বাড়বে। জি, মাসুদ কামাল, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে মানুষ প্রতিহত করবে, সেই সাথে বিচার ও সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া আদিব, যুব আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যেটা বলেছেন, এক দলের সাথে আলাপ করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়াকে অশনি সংকেত তিনি বলছেন। আর সরার তুষার বলছেন কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি, এখনো ইসি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এই বিষয়গুলো সমাধান হলে নির্ধারিত সময়েই নির্বাচন হতে পারে বলে তিনি বলেছেন। এনসিপি তো খুব একটা খুশি না মনে হয়, এটা কি আগামী দিনে সমস্যা সৃষ্টি করবে কিনা? দেখেন, এরকম সমস্যা অনেক আসবে, সমস্যা হবে আবার সমাধান হবে, আলোচনার মাধ্যমে এগুলি সমাধান হবে। এনসিপি যেটা করেছে এটা কিন্তু এনসিপির রাজনীতি। এনসিপি তো এগুলি বলছে, এনসিপি তাদের যে দাবিগুলো আছে সেখান থেকে তারা সরে নাই এবং তারা বলছে এটা, এবং তাদের যে বক্তব্যটা যে একটি দলের সঙ্গে
আলোচনা করে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় তাহলে সেটা তারা বলছে ভালো হচ্ছে না, কিন্তু সিদ্ধান্ত তো এখনো চেঞ্জ হয় নাই। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরেন নাই। খুশি হওয়ার কিছু নাই রে ভাই, ওইটা পড়ে দেখেন আপনি। উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। উনি বলেছেন এইগুলি করা গেলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, রমজানের আগে ইলেকশন হতে পারে। পারে মানে কি হবে তা তো বলে নাই। কাজেই এইগুলির অনেক রকম অর্থ আছে, এখানে কোনো কিছু স্পষ্ট নয়, সবকিছু অস্পষ্ট। ভাই আমার সাধারণ পাবলিক হিসেবে আমার আপত্তি তো এই অস্পষ্টতা নিয়ে। কার কি রাজনীতি ভাই সে বুঝবে। এই রাজনীতিবিদদের ইউনূস সাহেব কিভাবে ট্যাকেল করবেন এটাও ওনার যোগ্যতার উপর নির্ভর করবে, ওনার ব্যক্তিত্বের উপর নির্ভর করবে। ভুল যেটা হয়েছে শুনেন, ভুলটা নিয়ে আলোচনা করা দরকার। আগে ভুলটা হয়েছে কোথায়? এতগুলি রাজনৈতিক দলের সঙ্গে বসলেন, ওইখান থেকে বের হয়ে এসে 80% রাজনৈতিক দল বলল তারা ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চায়। তার কয়েকদিন পরে ঈদের আগের দিন হঠাৎ করে উনি বলে বসলেন যে এপ্রিলের নির্বাচন হবে। তো এই কথাটা উনি তখন এই ডেটটা ঘোষণা করার আগে তারেক রহমান সাহেবকে ফোন করতেন। তারেক রহমান সাহেবের তো একটা বড় দলের লোক রে ভাই, সে তো একটা বড় দলের নেতা, তাকে একটা ফোন করতে পারতেন না? এখন এই ফোন না করা, ফোন করতে কয় টাকা খরচ হইতো? এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো 3.5 কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের। খালি 3.5 কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে, আর এমিরেটসে করে গেছে, খরচ হয় নাই। আমরা কি এত বড় লোক যে আমরা আমাদের লিডারদেরকে 39 জন লোক ওখানে পাঠাবো এই মিটিং করে? ওনার তো ওখানে গেছে ব্যক্তিগত একটা পুরস্কার নেওয়ার জন্য আর তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য, আর তো কোনো কাজ হয় নাই। এর জন্য আমি এত টাকা খরচ করলাম কেন? জি, আমরা বড় লোক না, আমাদের মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তাদেরও তো দেখি 100-200 বাড়ি থাকে বিদেশে, তো আমরা বড় লোকই তো নাকি? থাকে থাকে, ওটা নিয়ে তো আমি হ্যাপি না। আমি আমার হ্যাপিনেসের কথা, আমি কি চাই সেটা বলছি। এবং যারা থাকে তাদের দিকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে তাকাই না, তাদের দিকে আমরা ঘৃণার দৃষ্টিতে তাকাই। আমি তো ডক্টর ইউনূসের প্রতিটা পদক্ষেপকে শ্রদ্ধা করতে চাই, সেই সুযোগটা ওনাকে করে যেতে হবে। উনি ওখানে যে রুমে ছিলেন সেই রুমের একদিনের ভাড়া 10 লাখ টাকা। এটা তো ভাই আমার দেশ, আমার জনগণের জন্য এটা গ্রহণযোগ্য নয়। জি জি, মাসুদ কামাল, লাভটা কি পাইলামটা কি ভাই? এত কিছু পাইলামটা কি? জি, যেটা নাকি ঢাকা থেকে একটা ফোন করলে হয়ে যেত। জি, মাসুদ কামাল আপনি থাকুন আমাদের সাথে সংযুক্ত। ব্যারিস্টার ফুয়াদ, সেনাবাহিনী যতদূর সাংবাদিক হিসেবে জানতে পারি, প্রমাণ দিতে পারবো না, যে উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে সেনাবাহিনী এবং বিএনপির মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। আপনার কি মনে হয়? অস্বস্তি ভিন্নমত থাকতে পারে, যে কোনো উপদেষ্টার ব্যাপারে থাকতে পারে। কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে দেখবেন যে কারো পারফরমেন্সের ব্যাপারে আমরা একটু বেশি খুশি, আবার অনেক উপদেষ্টার পারফরমেন্সের ব্যাপারে আমরা হ্যাপি না। অতএব সেটা থাকাটা খুব স্বাভাবিক। রহমান সম্পর্কে আনহ্যাপিনেসের 2টা জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে যে উনি দ্বৈত নাগরিক, অতএব সশস্ত্র বাহিনী বাংলাদেশের একজন বিদেশি নাগরিকের কাছে আস্থার সাথে সম্পর্ক মেনটেন করতে পারবে না। দ্বিতীয় বলা হয়েছে যে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর সাথে কোনো পরামর্শ করে নাই এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। এবং এই 2টা তথ্য আমরা জানতে পেরেছি ইন্ডিয়ান মিডিয়ার বরাতে। এত বন্ধু রাষ্ট্র, এত ভালোবাসার একটা দেশ, মানে যেই প্রেমিকের গোলাপের ফুলের রং আমার অন্যের কাছ থেকে জানতে হয়, বাংলাদেশে বসে আমরা জানতে পারি না। এবং 16 বছর সে যে গোলাপ দিয়েছে, ওই গোলাপ খেদাইতে 1400 লোকের জীবন দিতে হয়েছে আমাকে। এবং সেইটা আবার বাংলাদেশের গণমাধ্যমগুলো, রাজনৈতিক নেতারা টকশোতে এসে এসে আবার ব্যাপক রকম করে অত্যন্ত আস্থার সাথে সে খবরগুলো বলে। প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা অথবা যে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়ার এখতিয়ার প্রধান উপদেষ্টাকে যেদিন এই রাষ্ট্র উপদেষ্টা আকারে মেনে নিয়েছে, সেদিন কিন্তু এই দেশবাসী দিয়ে দিয়েছে। অতএব তিনি কাকে উপদেষ্টা কোন পদে দেবেন না দেবেন আমরা তো প্রশ্ন করিনি। আপনি আমি কি প্রশ্ন করেছি যে রেজওয়ানা আপাকে কেন পরিবেশের দায়িত্ব দেওয়া হলো, আদিল ভাইকে কেন অমুক দায়িত্ব দেওয়া হইলো, সালেউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেবের ক্লাসমেট, তো উনি কি আবার বায়াসড কিনা, উনি অর্থ উপদেষ্টা হওয়ার যোগ্য কিনা, উনি কি বিএনপির লোক কিনা? আমরা প্রশ্ন তুলি নেই তো। যোগ্য মানুষ, হাইলি কম্পিটেন্ট ইকোনমিস্ট, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব সেই জায়গাতে
ভিন্নমত থাকতে পারে, কিন্তু এটা একদম অ্যাবসলিউটলি এখতিয়ার, এবং ওনার এখন পর্যন্ত কোনো কর্মকাণ্ড প্রকাশিত হয় নাই যেটা দেশ বিরোধী, দেশের স্বার্থের বিপক্ষে অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে। বরং এক্স্যাক্টলি আমরা উল্টাটাই তার সম্পর্কে জানি। জি, কিন্তু সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যে ব্যারাকে ফিরতে চেয়েছিল। যদি নির্বাচন ডিসেম্বরে না হয়, ফেব্রুয়ারিতে হয় বা এপ্রিলে হয়, তখন কি হবে? এটা কি কোনো সংকট তৈরি করবে? একটা বিষয় দেখেন যে সে কবে ব্যারাকে ফিরবে এটার একটা আকাঙ্ক্ষা সে সরকারকে জানাতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার তার চ্যালেঞ্জ সম্পর্কে বলতে পারে। একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আর্মড ফোর্সেসের লিডারশিপ বোধ করে যে তাদের ট্রেনিংটা হচ্ছে ব্যারাকের ভিতরে থাকার ডিসিপ্লিনের ট্রেনিং। তারা লম্বা সময় যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে থাকে, মানে আগের এক্সপিরিয়েন্সগুলো বলে যে তারা প্রচুর ক্রাইমের সাথে, করাপশনের সাথে জড়িয়ে যায়। 111-এর সময় আমরা দেখেছি প্রচুর মিলিটারি অফিসাররা করাপশন, একদম টিপিক্যাল সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেছে। সে আশঙ্কা থেকে হয়তো কথা বলেছে, কিন্তু দিন শেষে আর্ম ফোর্সেসরা কতদিন সিভিল লাইফে থাকবেন না থাকবেন সেটা তো আসলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে। এবং আর্ম ফোর্সেসের দায়িত্ব হচ্ছে দেশের যে আইন আছে, ইন এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাকে যতদিনের জন্য চাওয়া হবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য তাকে থাকতে হবে। যুদ্ধের ময়দানে যাবার পরে তো আপনি বলতে পারবেন না যে আপনি ওখান থেকে তিন দিনের মধ্যে ফেরত আসতে চান। যুদ্ধটা যেটা আছে গণ অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার যে ট্রানজিশন, এই যুদ্ধটা শেষ হবে একটা নির্বাচন দিয়ে। সেই নির্বাচনটা হয়ে যাওয়ার পরে ওনাকে ব্যারাকে ফিরে যাবেন, অতএব ওইটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে যে কখন কে ব্যারাকে ফিরবে। জি, মাসুদ কামাল, খুব সময় নেই, একটু জলদি করে যদি বলতেন। একটা হাওয়ায় একটা কথা ছিল যে বিএনপি সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। আজকের বৈঠকের পর সেই দূরত্ব কাটলো কিনা, এবং ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে না ফিরলে আসলে কি হবে, ফিরতে না পারলে? দূরত্ব হয়েছিল এটা আমি আসলে কোথাও শুনিনি, এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির দূরত্ব হয়েছে না, পলিটিক্যাল পার্টি না। আপনি কি প্রশ্নটা বুঝেছেন যে সেনাবাহিনীর সঙ্গেও সরকারের এক ধরনের দূরত্ব হয়েছিল, বিএনপির সাথেও সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল? এই কথাটা নিশ্চয়ই আপনি শুনেছেন, আমি সেই বিষয়ে জানতে চাচ্ছি। এটা শুনেছি এই অর্থে যে সেনাবাহিনী বলেছিল যে দেখেন এই কথাটা যে বলেছিলই, এটা কিন্তু আমি আপনি শিওর না। এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি যে ওনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। একবার খালি শুনেছিলাম যেটা নাকি অথেন্টিক ছিল, সেটা হলো যে একটা বিদেশি মিডিয়াকে বলেছিলেন, সেনাপ্রধান বলেছিলেন যে নির্বাচন 18 মাসের মধ্যে হতে পারে। যদি সেটা সত্য হয়, যদি 18 মাস ধরি, তাহলে কিন্তু ফেব্রুয়ারি হয়। কাজে কোনো আমি প্রবলেম দেখি না এখানে বেসিক্যালি। কিন্তু উনি যে ডিসেম্বরের মধ্যে বলেছেন, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ওনার আইএসপি এর থেকে কিন্তু আমরা জানিনি এটা। কাজে এটা নিয়ে আমি মনে করি এটা খুব ঝামেলা হবে। আর বিএনপিও ডিসেম্বরে চেয়েছিল, তো বিএনপি তো সন্তুষ্ট আজকে এই ঘটনায়, এই ফেব্রুয়ারিতে। কাজে এখানে কোনো দূরত্ব হবে বলে আমি মনে করি। তবে আমার কাছে একটা প্রশ্ন কিন্তু আছে। জি বলেন। যে আলোচনাগুলো আপনি এতক্ষণ করলেন, ছোট্ট করে আধা মিনিটে বলি। তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সঙ্গে মিটিং হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে, ভার্চুয়ালি উনি প্রধান, আমি ওইভাবে ধরি। আমি বুঝি না সেখানে নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি, কেন উনি কেন আবার প্রেস ব্রিফিং এ প্রশ্নের উত্তর নিরাপত্তা উপদেষ্টা দিচ্ছেন কেন? এখানে নিরাপত্তা জনিত কি ব্যাপার আছে রে ভাই? এটা তো শফিক সাহেব দিলেই পারতেন। বিষয়টা হলো কি, এই জিনিসগুলো আমার কাছে, যেমন আমি যদি বিএনপির খুব সমর্থক হই, বিএনপির খুব ভক্ত হই, যদি হই ধরা যাক, তাহলে কিন্তু আমি হ্যাপি হব না। আমি বলবো কি, ভাই তোমাদের নিয়ে বারবার বেইজ্জতি করতেছি, তুমি যে 3 জনকে বাদ দিতে বলতেছো, তোমাদের সঙ্গে যখনই মিটিং হয় ওই 3 জনের লোকজনের মধ্যে একজনকে নিয়ে আসে। এবং আমার তো কেন যেন মনে হয় আগামী বিএনপির সঙ্গে আগামী মিটিং এ মাহফুজ আলমকে এনে বসানো হবে।